নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। জেকা 2026 ফাইনালি শেষ। তোমরা দেখেছো আমরা রেসপন্স শিটের ভিডিও অলরেডি সলভ করে দিয়ে দিয়েছি। এখন জেকা 2027-এর প্রিপারেশন নেওয়ার একদম আইডিয়াল টাইম। এই সময় থেকে যদি প্রিপারেশন শুরু করো তাহলে এক্সপেক্টেড যে একটা ভালো র্যাঙ্ক তোমরা অ্যাচিভ করতে পারবে। যদি 6-7 মাস পর থেকে প্রিপারেশন শুরু করো হয়তো সেই জায়গাতে রিচ করাটা মুশকিল হবে। তো আজকের ভিডিওতে তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জেকা 2027-এর রোড ম্যাপ। এবারে অনেকে ভাবতে পারে যে 24-এ 25-এ এক রোড ম্যাপ আনা হলো, 26-এ এক রোড ম্যাপ আনা হলো। ভাই সিলেবাস তো একই, তুমি বারবার রোড ম্যাপ এনে কী দেখাতে চাইছো? দেখো 2023-র এক্সাম যারা দেখেছো তারা জানো 2024 তার থেকে স্লাইটলি ডিফারেন্ট ছিল। 24-এর যারা এক্সাম দেখেছো তারা জানো 25-এর এক্সাম তার থেকে ডিফারেন্ট ছিল। 25-এর যারা এক্সাম দেখেছো তারা দেখতে পাচ্ছ যে 26-এর এক্সাম 25-এর থেকে অনেক ডিফারেন্ট। তাহলে মেবি 27-এও কিছু ডিফারেন্ট হতে পারে, আমাদেরকে তো তার জন্য ইকুইপড থাকতে হবে। সেই জন্য আজকের ভিডিওতে ডিটেল রোডম্যাপ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কিন্তু আজকের ভিডিওটা শুরু করার আগে জাস্ট কয়েকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। তোমরা এই স্ক্রিনে একটা পোস্টার দেখতে পাচ্ছ, এখানে যে মুখগুলোকে দেখতে পাচ্ছ এদের মধ্যে হয়তো তোমরা আগেও অনেক সবাইকেই দেখেছো এবং কয়েকজনকে তো সরাসরি পডকাস্টেও তোমাদের দেখার অভিজ্ঞতা আছে। এদের মধ্যে কেউ কেউ এই মুহূর্তে কেজিইসি, কেউ কেউ তো জেইউতেও অ্যাডমিটেড রয়েছে। তো অবভিয়াসলি এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট আমাদের সিএস জেনিক্স একাডেমির তরফে। এবার অনেকে এটা সেলফ স্টাডি করেও অ্যাচিভ করতে পারে, অনেকে পারে না। যারা খুব কনসেপচুয়ালি ওয়েল ইকুইপড তারা পারে, যারা হয়তো অতটা ওয়েল ইকুইপড নয়, যাদের কলেজে হয়তো অতটা ভালো পড়ানো হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রিপারেশানটা যদি নেওয়াতে হয় সেক্ষেত্রে তাদের একটা গাইডেন্স দরকার। সেই গাইডেন্সের জায়গাটা আমরা হয়তো ফুলফিল করতে পারি। এবারে আমরা যদি বলি এরকম কথা যে আমাদের কাছে পড়লেই কি গভর্নমেন্ট কলেজ একদম বাধা, একদম আমি এই কথা বলবো না। কিন্তু একটা কথা বলবো, প্রিপারেশান যদি নিতে হয় একটা অবজেক্টিভ নিয়ে নেওয়া দরকার। যদি তোমার কাছে সেই অবজেক্টিভ থাকে এবং তোমার কাছে যদি সেই ইচ্ছে থাকে, নিজের যদি জোরদার ইচ্ছে থাকে, বাড়ির লোকের জোরাজুরিতে নয়, নিজের যদি ইচ্ছে থাকে, তাহলে আমি বলছি এই জিনিসটা অ্যাচিভ করতে বাধা হওয়ার কথা নয়। এই ছবিগুলো, এই মানুষগুলোর ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ, অনেকের ছবি দেখতে পাবে না, কারণ তাদের হয়তো সেই ইচ্ছাটা এতটা জোরদার ছিল না। কিন্তু যাদের ইচ্ছা জোরদার ছিল তাদের এখানে দেখতে পাচ্ছ। তোমার ইচ্ছা জোরদার থাকলে তোমাকেও কিন্তু এখানে দেখতে পাবে। তাহলে চলো আমরা আমাদের ব্যাচের ডিটেলটা একটু বলে নিই। তো আমাদের এবারের ব্যাচ জেকা কোহর্ট 4.0, কন্ট্যাক্ট নাম্বার তোমাদের স্ক্রিনে দেওয়া আছে এবং কন্ট্যাক্ট নাম্বার তো তোমরা আগে অনেকবার দেখেছো। আমাদের যে কোচিং মোড, দেখো কোচিং মোডটা হচ্ছে হাইব্রিড, অনলাইন এবং অফলাইন। কারণ তুমি যদি খুব দূরের থেকে আসো স্বাভাবিক কথা এখানে এসে তোমরা ক্লাস করতে পারবে না, যদিও অফলাইনে এলে লার্নিং এক্সপিরিয়েন্সটা অনেকটাই মানে বেটার হয়, ঠিক আছে। এছাড়া আমাদের ক্লাসের রেকর্ডিং, অবশ্যই লাইভ ক্লাস রেকর্ডিং থাকে। যদি কেউ কোনোদিন না ক্লাস করতে পারে তাহলে সে অবশ্যই লাইভ ক্লাস দেখতে পারে এবং আমাদের রেগুলার বেসিসে মক টেস্ট হবে এবং মক টেস্টটা অবশ্যই আমরা ওএমআর ফিলিং করেই এবার রাখছি, যাতে পুরো জেকার সাথে আইডেন্টিক্যালি একটা পরীক্ষার এক্সপিরিয়েন্স দেওয়া যায়। এবার প্রশ্নটা হলো যে যদি আমার কথা বলতে হয়, তোমরা দেখতে পাচ্ছ যে আমার নাম দেখতে পাচ্ছ, আমার জেকার র্যাঙ্ক 41 2015-এ। তখন সিলেবাসটা হয়তো অন্য ছিল, কিন্তু যাই হোক ব্যাপারটা একই, পরীক্ষাটা একই। এবার কথা হলো যে ওয়াই চুজ আস। আমরা তো বলেইছি আমাদের অ্যাচিভমেন্টস তো তোমরা দেখতে পাচ্ছই। অ্যাচিভমেন্টের পাশাপাশি এই কথাটা আমরা বলছি যে দেখো, প্রিপারেশান নিতে গেলে উইথ অ্যান অবজেক্টিভ নেওয়াটা বেটার এবং সেই অবজেক্টিভ আমরা তোমাদেরকে প্রোভাইড করতে পারি। এবার অনেকেরই হয়তো কোশ্চেন হতে পারে যে তাহলে তো সেই আপনারা কমার্শিয়ালাইজ হয়ে গেলেন, এবং এটা আমাদেরকে অনেকে বলেওছে। অবশ্যই আমরা সবার কাছে অ্যান্সারেবল। আমি ক্লিয়ার করে দিতে চাই কথাটা। আমরা ব্যাচ চালু করেছি মানে এরকম না যে ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেল। ইউটিউবে ভিডিও আসবে, ইউটিউবের ভিডিওতে যাতে বেটার লার্নিং এক্সপিরিয়েন্স দেওয়া যায় সেই জন্য এই বোর্ডটা আমরা জোগাড় করেছি এবং এই বোর্ডটারও দাম কিন্তু 1 লাখ টাকার উপরে। এবং এই টাকাটা আমাদেরকে কেউ ইনভেস্ট করে না, আমরা নিজেরা জোগাড় করি, নিজেরা খেটে খুঁটে জোগাড় করি, বাঁচিয়ে আমরা এইসব জিনিসপত্র ব্যবস্থা করি। এই টাকাটা যদি জোগাড় করতে হয় তাহলে অবশ্যই আমাদের পেড ব্যাচ রাখা প্রয়োজন। সেই পেড ব্যাচ আমরা চেষ্টা করি স্টুডেন্ট ফ্রেন্ডলি প্রাইস রাখতে, যাতে মিডিওকার ফ্যামিলির ছেলেপেলেরাও যাতে জয়েন করতে পারে। এর বাইরে তো আমাদের আর কিছু করার নেই। কিন্তু আমরা এই কথাটা বলছি যে আজকেও দাঁড়িয়ে আমরা এই পেড ব্যাচ যদিও বা চালাই, তার পাশাপাশি কিন্তু এটাও আমরা এনশিওর করেছি যে রেগুলার বেসিসে তোমাদের জন্য এখানে ভিডিও আসুক। আমরা এটাও এনশিওর করেছি যারা পরীক্ষার আগে লাস্ট মোমেন্টে মক টেস্ট দিতে চায় তারা যেন ফ্রি অফ কস্টে আমাদের মক টেস্ট অ্যাভেল করতে পারে। তো সেই জিনিসগুলো আছে। কিন্তু আবারও বলছি, যদি প্রিপারেশান কংক্রিট এবং কম্প্রিহেন্সিভভাবে নিতে হয় তাহলে হয়তো এই ব্যাচে জয়েন করাটা তোমাদের পক্ষে বেটার হবে। চলো আজকে আর এর বেশি কথা বলবো না, আমরা ডাইরেক্টলি চলে যাই আমাদের জেকা 2027-এর রোড ম্যাপ নিয়ে ডিসকাস করতে। চলো, জেকার সিলেবাস
আমরা জানি সিলেবাস কি চেঞ্জ হচ্ছে। অ্যাকচুয়ালি জেকার সিলেবাস এরকম হুট করে চেঞ্জ হওয়াটা বোধহয় সায়েন্টিফিক্যালি পসিবল নয়, কেননা এই যে এতগুলো বিসিএ স্টুডেন্ট আছে, বিএসসি স্টুডেন্ট আছে, প্রত্যেকে প্রচণ্ড মানে অকুল পাথারে পড়ে যাবে। তো ডাব্লিউবিজেই বোর্ড আমার মনে হয় না যে এতটা মানে কি বলবো আনওয়াইজ ডিসিশন নেবে। জেকার আপাতত সিলেবাসের যে 3টে মেন পিলার, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগোরিদমস আর সি প্লাস প্লাস। শুধুমাত্র এই 3টে পার্ট ধরে যদি কোশ্চেন ধরি, তাহলে এই 3টে পার্ট যে কার কোশ্চেনের 1/3 একটু বেশি কভার করে দেয়। তো যদি তুমি এই 3টে পার্ট মোটামুটি পড়ে যাও, ঠিকঠাকভাবে যাও এবং এর থেকে যদি ফুল অ্যান্সার করতে পারো, তাহলে হয়তো দেখা যাবে যে তুমি জেকার 50% নয় বাট 40%-এর কাছাকাছি তুমি স্কোর এখান থেকেই পাচ্ছ। তো এবার কথাটা হলো সি এবং ডিএসএ দুটোকে যদি ভালোভাবে পড়তে হয়, কোথা থেকে পড়া দরকার? সি এর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে অপারেটর, ঠিক আছে, অপারেটর, ইফ এলস এবং এর পাশাপাশি লুপ, অ্যারে, পয়েন্টার। এবং এই পয়েন্টার, তারপর থেকে স্ট্রাকচার, এইখান থেকে শুরু হয় হচ্ছে ডেটা স্ট্রাকচারের লিমিট। অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, এই জায়গাগুলো অ্যাকচুয়ালি ডাইরেক্টলি ডেটা স্ট্রাকচারের কনসেপ্টের সাথে অ্যালাইন হয়। এবং এই ডেটা স্ট্রাকচারের কনসেপ্টের সাথে যখন অ্যালাইন্ড হয়, তখন সেখান থেকে আমরা পড়ি কী? আমরা বিভিন্ন টাইপস অফ ডেটা স্ট্রাকচার পড়ি, যেমন স্ট্যাক, কিউ, ঠিক আছে, কিউটা শর্টে লিখলাম, লিঙ্কড লিস্ট, গ্রাফ আর ট্রি। এর পাশাপাশি আমরা পড়ি হচ্ছে অ্যারের অ্যাপ্লিকেশন হিসেবে সর্টিং অ্যান্ড সার্চিং অ্যালগোরিদমস। এই জায়গাগুলো খুব ভালোভাবে যদি আমরা পড়ে যেতে পারি, তাহলে শুধু সি আর ডেটা স্ট্রাকচারের উপরে আমাদের একটা মেজর কম্প্রিহেন্সিভ কনসেপ্ট চলে আসে। এটা পড়বার জন্য আমাদের হাতে কতদিন সময় আছে? ওভারঅল আমরা যদি ধরি আমাদের ব্যাচের ডিউরেশন হিসেবেও যদি বলি, ঠিক আছে, মানে ব্যাচের ডিউরেশনটা যদি আমরা ধরি, সেই ব্যাচের ডিউরেশন অনুযায়ী আমাদের সময় মোটামুটি ধরো আমরা এরকম বলতে পারি মে মাস অবধি। কারণ মে মাসের পর আর প্রিপারেশান নেওয়াটা পসিবল হয় না। আর যদি মে মাসের পর প্রিপারেশান নেওয়া পসিবল না হয়, তাহলে এই দুটো করার জন্য তোমরা ম্যাক্স টু ম্যাক্স ধরতে পারো আমাদের কাছে এই সি এবং ডেটা স্ট্রাকচারের এই পার্টটুকু নিয়ে আমাদের কাছে 2.5 মান্থস তুমি ধরে রাখো। ম্যাক্স টু ম্যাক্স 2.5 মান্থস নয়, হয়তো 3 মাসও ধরতে পারো, আমি 2.5 মান্থস ধরছি, ঠিক আছে। দেন আসছে সি প্লাস প্লাস। সি প্লাস প্লাসের থেকে যত না কোড আসে, তার থেকে বেশি আসে থিওরিটিক্যাল কোশ্চেন। এই থিওরিটিক্যাল কোশ্চেনের অ্যান্সার করাটা সি আর ডেটা স্ট্রাকচার করার থেকে একটু ডিফিকাল্ট বলে আমি পার্সোনালি মনে করি। তাহলে কি পড়তে হবে সি প্লাস প্লাসে? সি প্লাস প্লাসে পড়তে হবে ভালোভাবে পলিমরফিজম। এই পলিমরফিজম মানে তার মধ্যে পড়ে যাচ্ছে হচ্ছে আমাদের ফাংশন ওভারলোডিং, অপারেটর ওভারলোডিং, মেথড ওভাররাইডিং বা মানে আর কি ভার্চুয়াল ফাংশন দিয়ে যেটা আমরা করে থাকি সেগুলো, ফ্রেন্ড ফাংশন, ঠিক আছে, এবং টেমপ্লেট। এই 3টে জায়গা থেকে সি প্লাস প্লাসের সব থেকে বেশি কোশ্চেন আসে। এবার যদি তাই বলে কেউ বলে যে না, তাহলে আর ক্লাস পড়লাম না, অবজেক্ট পড়লাম না, প্রাইভেট পাবলিক পড়লাম না, ডাইরেক্ট এগুলো পড়ি, তাহলে তো বোকার মতন কথা হবে। পড়তে তো সবই হবে, এই জায়গাটাতে এমফাসিস বেশি থাকবে। এবং সি প্লাস প্লাস পড়ার জন্য 1 মাস ধরো, তাহলে 2.5 মাস আর 1 মাস হয়ে গেল। যে জায়গাটা থেকে লোকজন একেবারে ঠিকঠাক অ্যান্সার করতে পারে না বা সবথেকে বেশি ধাক্কা খায়, সেই পার্টটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্ক পড়ার জন্য তোমাদের কাছে হাতে সময় থাকবে হচ্ছে, মানে সময় তুমি যতই নাও কম পড়বে, বাট সত্যি কথা বলতে নেটওয়ার্ক পড়ার জন্য তোমাকে 2 মাস ধরতে হবে। নেটওয়ার্ক থেকে হয়তো এত কোশ্চেন পাবে না, কিন্তু নেটওয়ার্কে 2 মাস যদি না ধরো, মানে অবশ্যই এদের পরে নেটওয়ার্কের ইম্পর্টেন্স হয়তো সব থেকে বেশি, তবে 2 মাস না ধরলে নেটওয়ার্ক শেষ করা যাবে না। তো এখানে চলে গেল 50%-এর বেশি সময়। নেটওয়ার্কে কী কী পড়তে হবে ভালোভাবে বুঝতে হবে। আইপি, ওএসআই, টিসিপি আইপি, ইউডিপি, IPv4, IPv6, ডেটাগ্রামস, ঠিক আছে, মোটামুটি এগুলো ভালোভাবে দেখে আসতে হবে। চলো, হয়ে গেল নেটওয়ার্ক। নেটওয়ার্কের পর আর কি আছে? ওএস আছে, ডিবিএমএস আছে। ওএস, আমি শুধু ওএস পড়ার কথা বলবো না, ওএস আর সিওএকে একসাথে নিয়ে পড়াটা বেটার অপশান, তাতে অনেক কনসেপ্ট ক্লিয়ার করা যায়। ওএস যদি পড়তে হয় তাহলে ফার্স্টে পড়তে হবে প্রসেস, শিডিউলিং, সিনক্রোনাইজেশন, ঠিক আছে,
সিওএ যদি পড়তে হয় তার জন্য তোমাকে অবশ্যই অনেক কিছু পড়তে হবে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাপিং, পাইপলাইনিং, এর পাশাপাশি তোমাদের আরও বিভিন্ন রকমের আর্কিটেকচার্স রয়েছে, আরও মানে রেলিভেন্ট ডিটেলস রয়েছে, সেগুলো সাবজেক্টিভ যখন আমরা অ্যানালিসিস করব তখন আরেকটু ডিটেলে দেবো। ইনফ্যাক্ট সাবজেক্টিভ অ্যানালিসিসও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো ওএসের ক্ষেত্রে শিডিউলিং, সিনক্রোনাইজেশন, ডেডলক, ঠিক আছে। তার পাশাপাশি মেমোরি ম্যানেজমেন্ট, এই মেমোরি ম্যানেজমেন্টের কনসেপ্ট থেকেই আমরা অ্যাকচুয়ালি সিও এর সাথে লিঙ্ক করতে পারি। তো এই দুজনকে নিয়ে তুমি আরও 2 মাস ধরে নাও। তাহলে দেখো ওখানে ছিল আমাদের 2.5 মাস, এখানে ছিল 1 মাস, 3.5 মাস, 3.5 মাস, আর এখানে হয়ে গেল 5.5 মাস, এখানে হয়ে গেল 7.5 মাস। তাহলে মূল টাইমের 70% টাইম এখানে চলে গেল। এইবারে আসে হচ্ছে, আমি পরের সাবজেক্টটা বলবো, সেটা হচ্ছে ডিবিএমএস, ঠিক আছে। ডিবিএমএসের সিলেবাস মোটামুটি যা রয়েছে এটা শেষ করার জন্য তুমি 1 মাসের বেশি সময় পাবে না। এখানে পড়তে হবে এসকিউএল, এখানে পড়তে হবে রিলেশনাল অ্যালজেব্রা, এখানে পড়তে হবে রিলেশনাল ক্যালকুলাস, তার মধ্যে টাপল রিলেশনাল ক্যালকুলাস আছে, ডোমেন রিলেশনাল ক্যালকুলাসও আছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট এখানে পড়তে হবে ট্রানজ্যাকশান। এই সব কিছু শেষ করার জন্য তোমার কাছে 1 মাস সময় আছে। বাট হ্যাঁ, ডিবিএমএসটা পড়তে অনেকে ইন্টারেস্টেড ফিল করে, ইন্ডাস্ট্রির জন্য অনেকের ডিবিএমএস লাগে, সো এটা পড়লে খারাপ লাগবে না, প্রিপারেশন খুব একটা খারাপ হবে না এটা এভাবে পড়লে। এবার একটু যে কমা সাবজেক্টগুলো রয়েছে, কমা বলবো না কিন্তু ঠিক আছে, যেগুলো পড়তে লোকে অতটা পছন্দ করে না এবং যেগুলো থেকে কোশ্চেন হয়তো এদের মতন বেশি আসে না। সফটওয়্যারের ক্ষেত্রে এই কথাটা যদিও বলা উচিত নয়, কারণ 2025-এর জেকাতে যেভাবে সফটওয়্যারের কোশ্চেন এসছে সেটা অ্যাকচুয়ালি আমাদের অনেক মানে সারপ্রাইজ করেছে। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যদি কথা বলি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের বিরাট বড় সিলেবাস। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের বই পড়তে গেলে অনেকে বলে রাজীব মালের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের বই পড়তে বলা কথা। আমি জানি না যে যারা বলে তারা রাজীব মালের বই পড়েছে কিনা, কারণ রাজীব মালের বই পড়াটা পার্সোনালি অ্যাজ এ স্টুডেন্ট আমার পক্ষে খুব মুশকিল হয়েছে। আমি নিজে যেটা প্রেফার করি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের বই পড়ার জন্য, যা সব থেকে লুসিড এবং ডিটেলে রয়েছে, সেটা হচ্ছে রজার প্রেসম্যানের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করতে গেলে রজার প্রেসম্যান পড়া উচিত, কিন্তু রজার প্রেসম্যান পড়ে কি জেকার পরীক্ষা দিতে যাওয়া উচিত? একদম নয়, মানে নট ফর জেকা। এবার যদি কেউ মানে আরও হাই লেভেলের এক্সাম দিতে চায়, সে তার জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে রজার প্রেসম্যান পড়তে পারে, বাট না হলে পড়ে লাভ নেই। এই দুজনের জন্য আমি 1 মাস 2 মাস দিতে রাজি নই। এমএলের জন্য বিভিন্ন রকম জিনিসপত্র আছে, আমরা ডিটেলে লিখবো, বাট ওভারঅল এই দুটো সাবজেক্ট পড়ার জন্য তোমাকে লেস দ্যান 2 মাস ধরতে হবে। তাহলে আমরা কি সাবজেক্ট পড়ে ফেললাম? আমরা একটু শুরু থেকে হিসেব করি। দেখো, সি প্লাস প্লাস ডিএসএ 3টে সাবজেক্ট ডান। নেটওয়ার্ক ওএস সিওএ 6টা সাবজেক্ট ডান। আর এখান থেকে আসছে হচ্ছে ডিবিএমএস 7টা সাবজেক্ট ডান। মেশিন লার্নিং সফটওয়্যার 9টা সাবজেক্ট ডান। এর মধ্যে আছে ইউনিক্স। এবার তুমি বলতে পারো যে ইউনিক্সটা কেন বাদ গেল? আমি যখন ওএস পড়ছি, ওএসের মধ্যেই ইউনিক্সটাকে ধরে পড়তে হবে। ইউনিক্সটাকে অ্যাজ এ আলাদা সাবজেক্ট না পড়ে ওএসের সাথে লিঙ্ক করে পড়াটাই বেটার হবে। সেই জন্য তোমরা যখন এখানে ওএস পড়ার জন্য প্রিপারেশানটা নেবে, তোমরা কিন্তু ওএসের সাথে ইউনিক্সটাকেও সেভাবেই ধরে পড়াশুনো করবে। তাহলে আমাদের কি আর কিছু বাকি থাকলো? আই ডোন্ট থিঙ্ক সো, আমাদের আর কিছু বাকি নেই, সাবজেক্ট ডান। এবার আসছে মক টেস্টের টাইমিং। মক টেস্ট কিন্তু প্রিপারেশনের মধ্যেই দিতে হবে, শেষে মক টেস্ট দেবো এই ভাবনাটা বার করতে হবে। তোমরা বিভিন্ন রকম টেস্ট সিরিজ অনেকেই কেনো, হয়তো আমাদেরও মক টেস্ট আমরা প্রোভাইড করে থাকি। আমরা মক টেস্টটা ফুল মক টেস্ট যেগুলো নিই সেগুলো লাস্টের দিকে নিই। সাবজেক্টিভ মক টেস্ট যদি তোমরা নিজেরা ডিজাইন করতে চাও, নিজেদের অনেক বইও আছে, সেটাও তোমরা দেখবে। সাবজেক্টিভ মক টেস্ট যদি তুমি কিছু কেনো, তাহলে সাবজেক্টিভ মক টেস্ট কিনতে পারো বা বইয়ের মধ্যেও রয়েছে। আমি তো বলবো যে যেহেতু ওএমআরে পরীক্ষা দেবে, অনলাইন মক টেস্ট না কিনে কোয়েশ্চেন দেওয়া মক টেস্ট দেওয়াটা বেটার। তো তুমি এই হিসেবে বলবো যে প্রত্যেকটা সাবজেক্টের যখন প্রিপারেশান নেবে, সাবজেক্ট ওয়াইজ 3টে করে টেস্ট প্রত্যেকটার জন্য তোমরা দিয়ে রাখো, তাহলে মোটামুটি 30টা মক টেস্ট হয়ে যাবে। এবং ফুল মক টেস্ট যখন দেবে তখন 5টা ফুল মক টেস্ট তোমরা ধরে রাখো। তাহলে ওভারঅল আমি 35 মক টেস্টের মধ্যে আমাদের পুরো সিলেবাসটাকে শেষ করে দিতে পারি। 10 মাস মতন টাইম ধরছি, 10 মাসের বেশিই হয়তো পাবে, কিন্তু 10 মাস ধরছি, লাস্টের দিকে কিছু এদিক ওদিক হয়ে যেতে পারে। আপাতত 9.5 মাস 10 মাসের এই টাইম লাইনে তোমাদেরকে সব কিছু কমপ্লিট করতে হবে। তো আজকের ভিডিওতে এইটুকুই থাক।
এর পরবর্তী ভিডিওতে সাবজেক্ট ওয়াইজ যে আউটলাইনটা তোমাদের জন্য প্রোভাইড করা দরকার, আমি অনেকের মুখে শুনেছি যে অনেকে নাকি এআই দিয়ে টাইমলাইন মানে ওই সিলেবাসটা জেনারেট করে। তো এআই দিয়ে জেনারেট করার দরকার নেই। এআই তোমাকে পুরো পিকচারটা কখনো দেখাতে পারবে না, আমি সেই পুরো পিকচারটা আমাদের ইউটিউব ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের কাছে আসবো সাবজেক্টিভ অ্যানালিসিস নিয়ে। যে সাবজেক্টিভ অ্যানালিসিসটা যদি এখানে কিছু ছেড়ে গিয়ে থাকে তাহলে আমি ওখানে তোমাদেরকে এই বিষয়ে পুরো ডিটেলে বলবো। অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সাথে নতুন কন্টেন্ট নিয়ে দেখা হবে। চললাম।